गुड मर्निंग शुभ सकाल बंधुगण। আমি এখন আছি মালয়েশিয়ার সবচেয়ে বড় সিটি পেনাং, তার ক্যাপিটাল জর্জ টাউন। সবাই এটাকে জর্জ টাউন নামে চিনে, বাট অ্যাকচুয়ালি এটা পেনাং। এটা পেনাং ক্যাপিটাল, পেনাং একটা স্টেট আপনার মালয়েশিয়ার, তার ক্যাপিটাল জর্জ টাউন। জর্জ টাউনটা একটা আইসল্যান্ড, এটা চারদিকে আপনার জল আর ছোট্ট একটা আইসল্যান্ড, যেটা মালয়েশিয়ার মেন পার্ট দুটো ব্রিজ দিয়ে কানেক্টেড করেছে। আর এখানে এক জায়গায় ফেরি চলে। তো আজকে আমি এখানে লাস্ট 2-3 দিন থাকবো এখানে। আজ ফার্স্ট ডে আমার। কালকে রাত্রে এসেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ফুড ফেস্টিভ্যাল চলছিল। ওটা দেখার পরে আমি হোটেলে চলে গিয়েছিলাম আর বেরোয়নি সারাদিন। তো আজকে সকাল সকাল বেরিয়েছি একদম। কিছু টেম্পল আছে এখানে, আর কিছু তোমার হচ্ছে গার্ডেন আছে, আর তোমার কিছু ভালো বিচ আছে। তো সবগুলোই ভিজিট করব আর তোমাদেরকে দেখাবো তার সম্পর্কে। পেনাং আর জর্জ টাউন, তার হিস্ট্রি আছে এর। আর এই পেনাং সিটির যে ক্যাপিটাল জর্জ টাউন, এটা একটা ইউএনএসসিও হেরিটেজ নামে পরিচিত। এই সিটিকে, পুরো সিটিটার নাম আছে ইউএনএসসি হেরিটেজ নামে। এটা 2008 সালে এটা ঘোষিত হয়েছে। তো এরবারে আমাকে কেন কীভাবে হলো, এই হিস্ট্রিটা না বললে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কীভাবে এই জর্জ টাউন নাম আসলো। ঠিক আছে, তো চলো তোমাদের হিস্ট্রি বলার আগে অবশ্যই ভালো করে তোমাদেরকে জেনে রাখা উচিত এর জিওগ্রাফি সম্পর্কে। এটা একদম মালয়েশিয়ার একদম ইস্ট, পূর্ব আর পশ্চিম কোণে একদম সাইটেই আছে। চলো বন্ধুগণ, আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। ওই বাস স্ট্যান্ড থেকে আমাকে যেতে হবে একটা বাটু ফেরিঙ্গি বিচ আছে, সেটা খুব ফেমাস পেনাং সিটি জর্জ টাউনে। তো ওইখানে সবাই যায়, তো আমিও আজকে যাব ওইখানে, আর আপনাদেরকেও দেখাবো ওই বিচটা কত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর লোকজন আছে, ফরেনাররা আছে ওখানে। ট্রাই করবো আমিও আজকে স্নান করার জন্য। তো চলো তোমরাও দেখো, আমিও চলি। এই বাসে করে যেতে হবে, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগবে। ঠিক আছে, তো আমার কাছে র্যাপিড কার্ড আছে, যেটা তোমার হচ্ছে মালয়েশিয়া থেকে আমি নিয়েছিলাম। ওই কার্ডটা আই থিঙ্ক এখানে চলবে বাসে করে। চলো দেখি কি হয়। বাস স্ট্যান্ড এদিকে আছে, বাস নাম্বার 101-এ আমাকে যেতে হবে, যেটা ডাইরেক্ট একদম আমাকে বিচ সাইডে নিয়ে যাবে। ওখানে ওদের স্টপেজ আছে 101, 101। এইখান থেকে সব টার্মিনালের বাসগুলো সব জায়গায় সিটিতে যায়, আবার ব্যাকে এখানেই আসে। আমি এখন বাসে বসে পড়েছি। বাসটা জেটি দিকেই ছাড়ে, সামনে যেখান থেকে কালকে জেটি ক্রস করেছি ওই জেটি দিকে ছাড়ে। আমি যাবো ফিরিঙ্গি বিচ। ওই ফিরিঙ্গি বিচে মোটামুটি ধরে নাও যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট লাগবে। আমার ভাড়া নিয়েছে এখানে 2.7 রিঙ্গিট মালয়েশিয়ান কারেন্সিতে। ইন্ডিয়ান রুপিতে মোটামুটি 55 টাকা আসছে। 50 থেকে 55-র মধ্যেই হবে ক্যালকুলেশন অনুসারে। তো চলো, আধা ঘন্টা লাগবে। আর আজকে ওখানে গিয়ে স্নান করার ইচ্ছা আছে, অনেকদিন বিচে স্নান করিনি। স্নান করবো আর আপনাদেরকেও দেখাবো বিচটা কত সুন্দর, আর একদম নীল সমুদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু যে সানডে আছে, তার জন্য হতে পারে একটু বিচ সাইডে একটু ভিড় হতে পারে। তো অসুবিধা নেই, আমি তো আমার জন্যই যাবো, ভিড় হোক না হোক কোনো অসুবিধা নেই। চলো আপনাদেরকেও দেখাবো। ওকে, আর যেটা তোমাকে বলেছিলাম যে হিস্ট্রি সম্পর্কে বলবো, পেনাং সিটি যে জর্জ টাউন সেই সম্পর্কে। তো জর্জ টাউনটা কীভাবে হয়েছে? জর্জ টাউনটা অ্যাকচুয়ালি মালয়েশিয়া হিস্ট্রি জানতে গেলে প্রথমে মালয়েশিয়ার 200 সাল পুরনো জায়গায় যেতে হবে। 200 সাল পুরনো আগে এখানে যেরকম ইন্ডিয়াকে ক্যাপচার করেছিল ব্রিটিশ, সেম নাও মালয়েশিয়াকেও ক্যাপচার করেছিল ব্রিটিশ কলোনি ছিল এটা। অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়াকে ওরা বিজনেস হাব বানিয়েছিল বাই ট্রানজিট। তো সেই হিসাবে এই জর্জিয়া টাউনটাকে ব্রিটিশরা, যে সমস্ত রাজা বলো বিভিন্ন যে হাই প্রোফাইলের লোক ছিল, তারা কী করতো, এই জর্জ টাউন যেটা এখন নাম হয়েছে মালয়েশিয়ার পেনাংয়ের
ক্যাপিটাল সিটি জর্জ টাউন। তো এটাকে ওরা একটা রাজকীয়ভাবে এটাকে করেছিল, সাজিয়েছিল। দেখবেন এখানে সমস্ত বিল্ডিংগুলো ব্রিটিশ কালচারে আছে, ব্রিটিশ আর্কিটেকচারে আছে, ব্রিটিশ ল্যান্ডিংয়ে আছে। আর সেই হিসাবে লাস্ট 2 নম্বর যে জর্জ এলিজাবেথ ছিল রানী, তার নাম অনুসারে এই সিটিটাকে নাম রাখা হয়েছিল জর্জ টাউন। তো অ্যাকচুয়ালি জর্জ টাউন পরে এসেছে নাম, প্রথমে ছিল পেনাং, ঠিক আছে। তারপরে যখন এলিজাবেথ এই জায়গাটাকে খুব পছন্দ করেছিল, যে তখন রাজা কী করেছিল, এই সিটিটাকে তার নামে করে দিয়েছিল। এটার নাম হলো 1868 সালের কথা বলছি। তারপর ধীরে 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 ব্রিটিশরা চলে যায়, এটা মালয়েশিয়ার আন্ডারে চলে আসে। মালয়েশিয়া থেকে এটা এখন একটা আছে স্টেট, পেনাং স্টেট। তার রাজধানী তোমার হচ্ছে জর্জ টাউন। আর মালয়েশিয়া এত ডেভেলপ কেন হয়েছে, কার কারণ হয়েছে, মালয়েশিয়া শুধুমাত্র একটা জিনিসের জন্যই ওনার ডেভেলপ হয়েছে, পাম অয়েল এক্সপোর্ট। ওয়ার্ল্ড লার্জেস্ট, সেকেন্ড পাম অয়েল লার্জেস্ট, মানে এক্সপোর্ট করে ওরা। তার মধ্যে 50 থেকে 60% এক্সপোর্ট করে ইন্ডিয়া আর চায়নাকে, আর বাদ বাকি আদার্স কান্ট্রিকে ওরা এক্সপোর্ট করে। এই এক্সপোর্টের কারণে প্রচুর পরিমাণে এরা মুনাফা লাভ করে। সেই জন্য তোমার হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত এত স্ট্রং। আমাদের ইন্ডিয়ান রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিতের ডিফারেন্ট হচ্ছে 20 টাকা, প্রায় 19 টাকা সামথিং, 50 পয়সা এরকম ডিফারেন্ট। আদার্স কান্ট্রি, এশিয়ার কান্ট্রি এত স্ট্রং না, চায়না এত স্ট্রং না। চায়না তোমার হচ্ছে 12-13 রিঙ্গিত চলছে আমার মনে হয়, 12-12.5 টাকা এরকম। বাট মালয়েশিয়ার রিঙ্গিত 19 টাকা। সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে স্ট্রং কান্ট্রি মালয়েশিয়া। তো সেই জন্যেই এই মালয়েশিয়া এতটা আগে এগিয়ে গিয়েছে। আর অ্যাকচুয়ালি এখানেও আরেকটা কারণ আছে, এদের এখানে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু, বিল্ডিং কনস্ট্রাকশান বলো, বড় বড় যে ফ্লাইওভার, ব্রিজ, সব কিছু এরা সব চায়নাকে দিয়ে করায়। যেহেতু চায়না ইনফ্রাস্ট্রাকচার ভালো, চায়না ডেভেলপিং কান্ট্রি, আর চায়না হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকমের টেকনোলজি আছে, সমস্ত পুরোটা হেল্প করে। আর জর্জ টাউন যতটা পপুলেশান, জর্জ টাউন তোমার হচ্ছে প্রায় 7,45,000 এরকম পপুলেশান আছে। তার মধ্যে 3 লাখ পপুলেশান আছে চায়না পপুলেশান 50%-এর উপরে। তারপরে আছে তোমার হচ্ছে মালায়ালম, আর কিছু আছে তোমার হচ্ছে আদার্স রিলিজিয়ন, আর 8% হচ্ছে ইন্ডিয়ান। বিশ্বাস করতে পারবে চায়না কতটা ইনফ্লুয়েন্স বাড়িয়েছে এই সমস্ত সাউথ ইস্ট এশিয়াতে। শুধু ইন্ডিয়াতে পারেনি, বাদ বাকি বাংলাদেশে হয়তো পারেনি, বাদ বাকি সব কান্ট্রিতে চায়না ক্যাপচার করে দিয়েছে। চায়নার এখানে প্রত্যেকটা ম্যাক্সিমাম দোকানে দেখবে লেখা থাকে চায়না ল্যাঙ্গুয়েজ। এখানে বিজনেস, বড় যত সব বিজনেস, লজিস্টিক হাব, সব কিছু চায়নার আন্ডারে আছে। তো চলো এখন বিচে যাবো, কিছু ফরেনার ঢুকে পড়েছে, এরাও সব ফিরিঙ্গি বিচেই যাবে। চলো, খুব সুন্দর বিচটা তোমাদের দেখাবো, আর আমরা আজকে এনজয় করবো। আমি জাস্ট এখন নামলাম বাস থেকে, 101 নাম্বার বাস বটু ফিরিঙ্গি এখানে নামিয়েছে। তো এখান থেকে আমি যাব বিচের দিকে, বিচটা ঠিক এই লেফট সাইড ধরে আমাকে যেতে হবে, 2 মিনিটের রাস্তা। চলো বিচের দিকে যাই ধীরে ধীরে। আর আই থিঙ্ক 2 মিনিট থেকে 4 মিনিট লাগবে। আজকে দেখছি রোদ খুব কড়া, মোটামুটি 29-30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে।
চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। চলো বিচ সাইডে একদম চলে এসেছি। এটা এই রাস্তাটা ছিল, আগের রাস্তাটা আমি ভুলে গিয়েছিলাম, ওই দিকটা থেকে ইন্টারনেটে দেখাচ্ছে অন্য সাইডে। একজন লোককে জিজ্ঞেস করে বললো আগে থেকে রাইট সাইড নাও। তো চলে এসেছি একদম বিচ সাইডে। এখানে শুধুই দেখতে পাবেন বড় বড় কটেজ, বিল্ডিং, রিসর্ট আর রেস্টুরেন্ট, কফি হাউস, এভরিথিং সব পেয়ে যাবেন এই বিচের মধ্যে। অনেক লোক এসেছে, দেখাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে পার্কিংয়ে কার দাঁড়িয়ে আছে। দ্যাট মিন্স আজকে লোক আচ্ছা খাসা হবে, কারণ আজকে সানডে প্লাস দেওয়ালির ছুটি চলছে এখন। তো চলো দেখছি, যেই ভিড় হোক বিচে তো যাই আগে। অনেকটা এই বিচটা তোমার থাইল্যান্ডের পুকেটের মতন লাগছে। থাইল্যান্ডের পুকেট যে তোমার সামনে যে প্যাটাং বিচ ছিল, সেম এরকম এই ধরনের বিচ। আমি তো ফেরিতে এতে বিচে চলে এসেছি এবং বসেও পড়েছি এ বিছিয়ে। দেখতে পাচ্ছ এটা তোমার যে সাদা যে আমাকে একজন দিয়েছিল, তো সেখান থেকে আমি বিছিয়ে বসে পড়েছি। একটু স্নান করবো আজকে বিচে, তারপর ওখানে স্নান করার জায়গাও আছে, সাবার আছে, ওখানে গিয়ে একদম ফ্রেশ হয়ে স্নান করে নেব। বাট আজকে দেখছি এখানে লোকজন একটু কম এসেছে, বাদ বাকি এখানে দেখছি ওইটা একটা গ্রুপ ট্যুর এসেছে স্টুডেন্টরা, আর এদিকে কিছু দু একজন ফরেনার আছে, বাদ বাকি এখানে সবাই বাচ্চারা স্নান করছে। আর এদিকে দু চারটে ফরেনার আছে, চাইনিজেরা, বাস আর কিছুই নেই এখানে অ্যাক্টিভিটিস। এই দু একটা লাইফ বোট আছে, আর ওদিকে তোমার হচ্ছে প্যারাগ্লাইডিং আছে, ওই দূরে প্যারাগ্লাইডিং চলছে। বিচটা মোটামুটি 1 কিলোমিটারের উপরে, ওইদিকে সোজা যেতে হবে, মোটামুটি 1 কিলোমিটার হয়ে যাবে। চলো এখান থেকে একটু পরে বেরিয়ে যাবো, 2-2.5 ঘন্টার পর স্নান টান করে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাব। বিচ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বলেছিলাম বালি প্রচণ্ড। আর এই বিচটা আমি যখন 2 বছর আগে ফুকেট গিয়েছিলাম থাইল্যান্ডে, সেম বিচ এরকমই ছিল। ঠিক আছে চলো রাখি, এখন স্নান টান করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি অনেকক্ষণ ধরেই এখানে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গিয়েছে আমি স্নান করছি বিচে, পুরো একদম দেখতে পাচ্ছ, এটা খুব ভালো লাগছে। এখানে জল পুরো পরিষ্কার, একদম নীল একদম, আর জলের কিন্তু প্রচন্ড স্রোত আছে, নিচে টানছে প্রচন্ড, আর দেখছে আমাকে নিচে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এইখানে অতটা কিন্তু ঢেউ নাই, কিন্তু স্রোত আছে, নিচে প্রচন্ড কারেন্টের মতো নিচে টানছে। পেছনে যারা এসেছে দেখছে এগুলো কেরালা থেকে এসেছে। আর এখানে প্রচন্ড সব কিছু রাইডিং হয়, যেমন বোটিং রাইডিং, প্যারাশুট গ্লাইডিং, সব কিছু এখানে হয়। পার্সোনাল তুমি এরকম বোট নিতে পারবে, স্পিড বোট। আর চলো অনেকক্ষণ, মোটামুটি 1.5-2 ঘন্টা হয়ে গেছে আমি স্নান করছি, মজা লাগছে। চলো এরপরে উঠে আবার মোবাইলটা অন্তত রাখি এখন, তারপর কথা বলছি। আমি এখানে অনেকক্ষণ বসে আছি, প্রায় কাজ করছিলাম আমি এই বিচের ধারেই একটা ভালো জায়গাতে।
আর এখানে মোটামুটি আমার স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর মোটামুটি আমি কাজ করছিলাম একটা ল্যাপটপে, ওই ডাটা ট্রান্সফার করছিলাম, অনেক ডাটা জমে গিয়েছিল মোবাইলে, সেটাকে ট্রান্সফার করে অন্য মোবাইল ল্যাপটপে নিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছি এখানে যত সব এখন যারা স্নান করছে দেখতে পাচ্ছ, তারা কিন্তু সব ফরেনার, মানে বাইরের দেশের। এখানকার যারা করেছিল তারা সকাল সকাল মোটামুটি 12টা-1টার মধ্যে স্নান করে চলে গিয়েছে। আর পেছনে একটা ব্যাচ দেখতে পাচ্ছ, ওই ব্যাচটা তোমার হচ্ছে কেরাল থেকে এসেছে, কেরালের এনজয় করছে এরা। আর এখানে বাদবাকি যত ম্যাক্সিমাম সব ফরেনার। তো আমি এখন চলে যাব বাড়ির দিকে, মানে বাড়ির একদিন হোটেলের দিকে যাব, তার আগে একটু চা খাবো আর আজকে সিটি তোমাদের এক্সপ্লোর করাবো। এখানে কেন এখানে হেরিটেজ বলা হয়েছে, বিভিন্ন ধরনের এখানে বড় বড় বিল্ডিং দেখতে পাবে, সুন্দর ডিজাইন দেখতে পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে আর্কিটেকচার দেখতে পাবে। আর ব্রিটিশ আমলের সমস্ত বিল্ডিংগুলো দেখতে পাবে, যেগুলো কলকাতা শহরে যেগুলো বড় বড় বিল্ডিং আছে, হ্যাঁ সেই ধরনের বিল্ডিং এখানে দেখতে পারবে। যেমন হচ্ছে লালবাজার আর মহাকরণ, সেম স্ট্রাকচার, এখানে সেম জিনিস আছে এখানে, আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন। আর মোটামুটি এই দেখছেন শুধু এখানে ফরেনাররা কিছু আছে, বাদবাকিরা সব বেরিয়ে গেছে আর তারা এনজয় করছে। আর এই বীজটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সমুদ্রের জলেও নীল একদম। তবে সমুদ্রের সামনেটা খুব একটা বিচ নেই, এরপরেই গভীর হয়ে গেছে, একটুখানি নেমেই জাস্ট, বেশি দূরে যাওয়া যাচ্ছে না তার জন্য। আর যেখানে সব ধারে বসে আছে। তো চলো আমি এখন বেরিয়ে যাই, ধীরে ধীরে আগে এগোই, তারপর টাউনে গিয়ে আমাদের টাউনশিপ ঘোরাবো। চলো, আপনাদেরকে বলেছিলাম না যে আজকে গাড়ির সংখ্যা বাড়বে, কারণ আজকে সানডে আছে প্লাস দীপাবলি ছুটি আছে। দেখুন ধীরে 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 গাড়ির সংখ্যা বাড়ছে আস্তে আস্তে বিচের ধারে। এখনও মানুষ আসছে বিচে, যারা সন্ধ্যাবেলা নাইট পর্যন্ত থাকবে, রাত্রে বেরোবে। আর দুটো এই রাস্তার দুই ধারেই আছে তোমার হোটেল আর রেস্টুরেন্ট, আর তোমার বড় বড় রিসর্ট। এটাকেই বলে অশিক্ষিত দেশ, মুসলিম কান্ট্রি না, এই জন্য এদের অশিক্ষিত দেশ হয়তো। এরা সত্যিকারের বলবো কেন, যে দেশ র্যাপিডো লেখা আছে, একই একটা ছোট্ট দেশ, স্টেট আলাদা, ঠিক আছে, এখানে সেই কার্ডটা চলবে না। কুয়ালালামপুরে যে কার্ডটা কিনেছিলাম সেই কার্ডটা এখানে চলছে না, কিন্তু ওখানে অনেকে কার্ডে অ্যাকসেপ্ট করছে, বাট এখানে বলছে ক্যাশ দাও। আচ্ছা ক্যাশ দেবো, বাট বলছে যত টাকা টিকিট হবে তত টাকাই ক্যাশ দিতে হবে। ভাই সবসময় আমরা ফরেনার সবসময় খুচরো নিয়ে কোথা থেকে ঘুরবো আমরা? 2 টাকা 70 পয়সা দিতে হবে, 2 টাকা 2 রিঙ্গিত 70 পয়সা সেন্ট কোথা থেকে পাবো? আমার কাছে এখন 50 টাকার নোট আর 1 রিঙ্গিত বেঁচে আছে। আমাকে এখন কোনো রেস্টুরেন্টে বা দোকানে খেতে হবে, 50 টাকার রিঙ্গিত ভাঙাতে হবে, তবে সেম প্রাইস তোমাকে ড্রপ করতে হবে ওইখানে, যেখানে যাবে সেম প্রাইস, কিছু বেশিও না কিছু কমও নয়। মানে কীরকম মানে গালাগালি দিয়েছে এই সরকার, পাগল টাগলের আছে নাকি? তাহলে যারা হট করে পাবে না তারা কি যাবে না? তাহলে এমনিতে তো এখানে মানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা ওরকম কিছু নেই, শুধু 2-4টে তোমার আছে, ওই গাড়ি আছে। পাগল কোথায় কথা। এবারে আমাকে খেতে হবে, ওখানে যাব, দেখছি কি খাবার পাওয়া যায়। ওখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে গিয়ে এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে টাকাটা তো অন্তত ভাঙাতে হবে, যেতে হবে ওইদিকে।